আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিপিএসসিএম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আজ আমরা পড়ব ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার, প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা, লেকচার 1। শিক্ষার্থীবৃন্দ, মোট 3টি ক্লাসে আমি এই অধ্যায়টি শেষ করব। আজকের শিক্ষণফল হচ্ছে ব্যবস্থাপনার ধারণা ছাত্রছাত্রীরা বলতে পারবে, তারা 6M কি বলতে পারবে, ব্যবস্থাপনার কার্যাবলী অথবা প্রক্রিয়া অথবা চক্র বলতে পারবে। ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট শব্দটিকে ভাঙলে আমরা পাবো ম্যানেজ, ম্যান এবং টি। ম্যানেজ মানে ব্যবস্থা করা, ম্যান এখানে প্লুরাল শব্দ, একাধিক মানুষ, এবং টিতে হচ্ছে টেক্টফুলি, অর্থাৎ ব্যবস্থাপনা এমন একটি কৌশল যা দ্বারা একাধিক মানুষকে পরিচালনা করে। এই ম্যানেজমেন্ট শব্দটি একটি ইতালীয় শব্দ ম্যানেজিয়ার থেকে এসছে। এই ম্যানেজিয়ার শব্দটির মানে হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্ব বা ঘোড়াকে পরিচালনা করা। এটা বর্তমানে মানুষকে পরিচালনা করা হচ্ছে। ইতিহাসটা হলো এক সময়ে রাজা বাদশাদের অশ্বারোহী সুসজ্জিত বাহিনী ছিল এবং সেই বাহিনীকে সুষ্ঠুভাবে তদারক করা বা প্রশিক্ষণ দেয়া হতো। কালক্রমে এটি মানুষকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাই ব্যবস্থাপনা বলতে এমন একটি কৌশলকে বোঝাচ্ছে যা মানুষকে পরিচালনা বা ব্যবস্থা করছে। শিক্ষার্থীবৃন্দ, এই ম্যানেজিয়ার স্পেলিংটি ভালো করে শিখবে, ইতালীয় শব্দ হিসেবে শিখবে, ম্যানেজমেন্ট শব্দটি ভেঙে ভেঙে শিখবে এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো তোমরা পেতে পারো। এখন তথ্য হিসেবে বিস্তারিত বর্ণনা এখানে দেয়া আছে, তোমরা এখান থেকে পড়তে পারো। সংজ্ঞা। লুইস এ এলেন তিনি একটি সংজ্ঞা দিয়েছেন, খুবই সোজা। ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ, অর্থাৎ একজন ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই ভালো কথা, ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা, কিন্তু কখনো কখনো এই সংজ্ঞাটি নিয়ে অনেক বিশেষজ্ঞের দ্বিমত রয়েছে। কেন? দেখো, ব্যবস্থাপক যা করেন, ব্যবস্থাপক যদি ভালো করেন ভালো কথা, তিনি যদি দুর্নীতি করেন, তিনি যদি কাজে ফাঁকি দেন, তাহলে তা কি ব্যবস্থাপনা হবে? হবে না। এই জন্য এই সংজ্ঞাটি সর্বত্র গ্রহণযোগ্য নয়। হেনরি ফেওল, মনে আছে হেনরি ফেওল কে? হেনরি ফেওল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক বা বাবা বলা হয়। এই আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল ব্যবস্থাপনার ক্ষেত্রে 5টি বিষয়কে সংজ্ঞায়িত করেছেন। যেমন তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো, টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট অ্যান্ড প্ল্যান, অর্থাৎ পূর্বানুমান ও পরিকল্পনা। টু অর্গানাইজ, সংগঠন। টু কমান্ড, নির্দেশনা। টু কোঅর্ডিনেট, সমন্বয় সাধন। অ্যান্ড টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ। তাহলে দেখো 5টি কথা বলা হয়েছে। হেনরি ফেওল বলেছেন পূর্বানুমান ও পরিকল্পনা, তারপর সংগঠন, এরপর নির্দেশনা, এরপর সমন্বয় সাধন, এরপর নিয়ন্ত্রণ। এই 5টি কাজ কিন্তু ভুললে চলবে না, কারণ এই 5টি কাজ দিয়ে অসংখ্য এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন আসে। একটা ছাত্র যদি শুধুমাত্র এই 5টি জিনিস, 5টি বিষয়কে মুখস্থ রাখে, তাহলে যেভাবেই প্রশ্ন হোক না কেন হেনরি ফেওলের এই সংজ্ঞাটি সে বুঝতে পারবে এবং সঠিক উত্তর করতে পারবে। 6M। ব্যবস্থাপনার ক্ষেত্রে 6টি গুরুত্বপূর্ণ উপাদান বা উপকরণ আছে। যেহেতু 6টি উপাদানের প্রথম অক্ষর এম, তাই এটির নাম হচ্ছে 6M। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ম্যানেজমেন্টের 6M কি বা কোনগুলোকে 6M বলা হয়। এক্ষেত্রে এমসিকিউ সিকিউ ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। একটা ছাত্র স্পেসিফিক 6M জানতে হবে। এই 6M এর প্রবক্তা হচ্ছে টেরি এন্ড ফ্র্যাঙ্কলিন। তোমরা মনে রাখবে এই 6M এর বিষয়গুলো হচ্ছে ম্যান,
ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মানি, মার্কেট। তোমরা মুখস্থ করবে। ব্যবস্থাপনা কাজটি সম্পাদনের জন্য প্রথম গুরুত্বপূর্ণ এম হচ্ছে ম্যান বা মানুষ, তারপর হচ্ছে কাঁচামাল যেটাকে বলি ম্যাটেরিয়াল, তারপর যন্ত্রপাতি, তারপর মেথড, মেথড মানে কৌশল বা এখানে পদ্ধতি বা প্রক্রিয়া বলতে পারো। যেমন উদাহরণস্বরূপ বলি, কোকাকোলা কোম্পানি দিব্যি দাপটের সাথে ব্যবসা চালাচ্ছে তার নিজস্ব কিছু মেথডের কারণে। মানি, এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, এবং মার্কেট। তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে 6টি এম হচ্ছে ম্যান, মেটেরিয়াল, মেশিন, মেথড, মানি এন্ড মার্কেট। এখন এই 6টি এম, এই 6টি উপাদান একত্রিত করে একজন ব্যবস্থাপক কি করেন? ব্যবস্থাপক কতগুলো কাজ করেন সেটি হচ্ছে পরিকল্পনা করেন, সংগঠিত করেন, উৎসাহিত করেন, নিয়ন্ত্রণ করেন। এই যে প্রসেস, অর্থাৎ একজন ব্যবস্থাপক এই 6টি উপাদানকে একত্রিত করে কয়েকটি প্রসেসের মাধ্যমে নির্দিষ্ট টার্গেট বা লক্ষ্যার্জনে পৌঁছতে পারেন। তাহলে ব্যবস্থাপনার এই সংজ্ঞা থেকে আমরা কয়েকটি বিষয় নির্দিষ্ট করে বুঝতে পারি যে ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখানে ব্যবস্থাপনার কাজগুলো একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত, তার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, এখানে উপাদানের সর্বোচ্চ ব্যবহার করা হয় এবং ব্যবসায়ের সম্প্রসারণ নিশ্চিত করে। তাহলে আমরা অ্যাট এ গ্ল্যান্স কি বুঝলাম? যে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে গৃহীত যে পরিকল্পনা, তার উপাদান সমন্বয়, দায়িত্ব কর্তৃত্ব বন্টন, নির্দেশ দেয়া এবং নিয়ন্ত্রণ, এর মাধ্যমে যদি সাফল্য নিশ্চিত করা যায় সেই কৌশলকে, তাহলে ব্যবস্থাপনা হচ্ছে একটি কৌশল। টেক্টফুলি বা টি বলি, তাহলে ব্যবস্থাপনা একটি কৌশল, সেই কৌশলকেই ব্যবস্থাপনা বলে। এখন আমরা জানবো হেনরি ফেওল। পরীক্ষায় তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন পাও যে হেনরি ফেওল শিল্পের কার্যাবলী কত ভাগে ভাগ করেছেন এবং ব্যবস্থাপনার কার্যাবলী কত ভাগে ভাগ করেছেন। আমরা দেখো একটু আগে ব্যবস্থাপনার হেনরি ফেওলের সংজ্ঞাটি থেকে কি জানলাম? আমরা আবার মনে মনে বলি যে টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট এন্ড প্ল্যান, মানে 1 নাম্বার। টু অর্গানাইজ মানে সংগঠন, 2 নাম্বার। টু কমান্ড নির্দেশনা, 3। টু কোঅর্ডিনেট সমন্বয় সাধন, 4। এন্ড টু কন্ট্রোল, 5 নিয়ন্ত্রণ। তাহলে ব্যবস্থাপনার হেনরি ফেওলের কাজ হচ্ছে 5টি এবং শিল্পের কাজ হচ্ছে কি 6টি। এটা মনে রাখবে। শিল্প যদি আমরা ইংলিশে SHILPO লিখি তাহলে S এবং 6 মনে রাখবে, S এবং 6। তাহলে শিল্পের কাজ 6 প্রকার। ব্যবস্থাপনার কার্যাবলী যে কথা, ব্যবস্থাপনার প্রক্রিয়া সেই কথা এবং ব্যবস্থাপনার চক্র একই কথা। তাহলে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই আসুক তুমি কিন্তু বুঝে নিতে হবে যে ফাংশনস অফ ম্যানেজমেন্ট। তাহলে ব্যবস্থাপনার এই কাজগুলো সম্পর্কে আমরা জানবো। একজন ব্যবস্থাপক সুষ্ঠুভাবে যদি কাজ করতে চান তাহলে কতগুলো প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে সেটি সম্পাদন করতে চান। এই কাজগুলোকেই ব্যবস্থাপনার কার্যাবলী বলে এবং উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপক এই কৌশলগুলো তিনি অবলম্বন করেন। এখন আমরা LALN, হেনরি ফেওল এদের সংজ্ঞা, এছাড়াও কুঞ্জের সংজ্ঞা, ডেভিসের সংজ্ঞা, এগুলো থেকে আমরা ব্যবস্থাপনার অনেক রকমের কাজের কথা আমরা জানব। কিন্তু সর্বসম্মতিক্রমে এদিক দিয়ে লুথার গুল্লিক, তিনি একজন ব্যবস্থাপনাবিদ। এটি অনেকবার পরীক্ষায় এসছে, তোমরা মনে রাখবে। লুথার গুল্লিক তিনি ব্যবস্থাপনার কাজগুলোকে পটস কর্ভ হিসেবে তিনি প্রকাশ করেছেন। এখানে দেখো POSD, C, তারপর কি স্মল লেটার O, তারপর RB। খেয়াল করো সবগুলো ক্যাপিটাল লেটার কিন্তু ওটা স্মল লেটার। কেন? CO দেখো এখানে কোঅর্ডিনেটিং মানে সমন্বয় সাধন। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে প্রত্যেকটা লেটার দিয়ে এক একটি ওয়ার্ড হচ্ছে। দেখো পিতে প্ল্যানিং, ওতে অর্গানাইজিং, এসে স্টাফিং বা কর্মী সংস্থান, ডিতে ডিরেক্টিং বা নির্দেশনা, কোঅর্ডিনেটিং মানে সমন্বয় সাধন, রিপোর্টিং রিপোর্ট প্রদান এবং বাজেটিং বাজেট নির্ধারণ। এখন লুথার গুল্লিক তাহলে কি বলেছেন? পোস্ট কর্ভ
তোমরা এটির বিস্তারিত ব্যাখ্যাটি মুখস্থ করে ফেলবে। এবার আসো, এই যে হেনরি ফেওল, LALN, কুঞ্জ, তারপর লুথার গুল্লিক, এদের অনেক ব্যবস্থাপনাবিদের অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে সমন্বিত করে সর্বসম্মতক্রমে ব্যবস্থাপনার কাজগুলো কি দাঁড়াচ্ছে দেখো। এখানে পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ। তোমরা মনে রাখবে সেকেন্ড পেপার বইটিতে এই কাজগুলো, প্রতিটি অধ্যায়ের নামই হচ্ছে এক একটি কাজ, ভালো করে মনে রাখবে। প্রথম অধ্যায়টি হচ্ছে ব্যবস্থাপনার সামগ্রিক আলোচনা, তারপর যতগুলো অধ্যায় আছে এক একটি অধ্যায়ে ব্যবস্থাপনার এক একটি কাজের কথা বলা হয়েছে। যেমন পরিকল্পনা নিয়ে একটি চ্যাপ্টার, সংগঠন নিয়ে একটি চ্যাপ্টার, এভাবে আলাদা আলাদা কাজ নিয়ে আলাদা আলাদা অধ্যায়। তাহলে পরিকল্পনা কি? এক কথায় যদি বলি, ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকেই বলা হয় পরিকল্পনা। তাহলে ভবিষ্যতে কি করা হয়, ভবিষ্যতে কে করবে, কি করবে, তার মানে WH বা ক দিয়ে যদি প্রশ্ন করো, কে করবে, কি করবে, কখন করবে, কোথায় করবে, কত সময় করবে, কিসের মাধ্যমে করবে, ইত্যাদি যে কার্য নকশাটা করা হয় বা অগ্রিম যে সিদ্ধান্ত করা হয় সেটিকেই বলা হয় পরিকল্পনা। এবার আসো সংগঠন বা অর্গানাইজিং। এখানে সংগঠনকে তুমি সংক্ষেপে যদি বলো তাহলে তুমি বলবে 6M একত্রীকরণ। ইতিপূর্বে আমরা জানলাম 6M কি। তাহলে এই 6M কে একত্রীকরণ করতে হবে, কর্মীদের দায় দায়িত্ব ভাগ করে দিতে হবে এবং কর্মীদের সাথে আন্তঃব্যক্তিক যে সম্পর্ক সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। বস এবং সাবঅর্ডিনেটদের যে সম্পর্ক সেটা হচ্ছে অফিসিয়াল সম্পর্ক, এই সম্পর্কটা যার যার পদমর্যাদা অনুযায়ী সম্পর্ক। তাহলে সংগঠন হচ্ছে 6M একত্রীকরণ, তাদের দায় দায়িত্ব বিভক্তকরণ এবং পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা। এরপর আসো কর্মী সংস্থান বা স্টাফিং। ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ কর্মী সংস্থান, এই নিয়ে আমরা একটি অধ্যায়ে বিস্তারিত জানবো। সংক্ষেপে বলি, কর্মী সংক্রান্ত যাবতীয় বিষয় যেমন কর্মী সংগ্রহ, নির্বাচন, পদোন্নতি, বদলি, ছাঁটাই, অবসর গ্রহণ ইত্যাদি সকল বিষয়গুলো, কর্মী সংক্রান্ত যাবতীয় বিষয় যে অধ্যায়টাতে আমরা পড়ব বা যে কাজের মধ্যে আমরা ব্যবস্থাপনা যে কাজের মধ্যে আছে সেটিকে বলা হয় কর্মী সংস্থান। তাহলে কর্মী সংস্থান হচ্ছে ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ বা প্রক্রিয়া বা চক্র। নির্দেশনা, ডিরেক্টিং। তোমরা মনে রাখবে প্রত্যেকটি শব্দের ইংরেজি প্রতিশব্দগুলো তোমরা মনে রাখবে, কারণ ভার্সিটি টেস্টে তোমরা বাংলায় শব্দটি না দিয়ে অনেক সময় ইংরেজি শব্দটি দেয়া থাকে। তুমি সবই পারো কিন্তু ইংরেজি প্রতিশব্দটি যদি না পারো তাহলে উত্তরটি তোমার মিস হয়ে যেতে পারে। নির্দেশনা, এখানে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে প্রয়োজনীয় নির্দেশ দানের যে কৌশল সেই কৌশলকে বলা হয় নির্দেশনা। প্রেরণা, মোটিভেশন বা মোটিভেটিং। এখানে প্রেরণা বলতে কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা দেয়া হয় তাকেই বলা হয় প্রেরণা। সেখানে প্রেরণা কখনো কখনো আর্থিকভাবে দেয়া হয়, কখনো কখনো অনার্থিকভাবে দেয়া হয়। দেখো, কর্মীরা তো মেশিন না, মানুষ মেশিন না যে মেশিনে টিপ দিলাম আর সে কাজটি করে ফেলবে। মানুষ অনেক সময় থেমে যায়, অনেক সময় তার মধ্যে ফ্রাস্ট্রেশন আসে, অলসতা আসে, প্রতিযোগিতা আসে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এক্ষেত্রে যখনই কর্মীদেরকে আর্থিক বা অনার্থিকভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয় তখন সেটিকে বলা হয় প্রেরণা। এবং এর মাধ্যমে দেখা গেছে গবেষণা করে যে প্রেরণা পেলে কর্মীরা অনেক বেশি কাজ করতে পারে। তোমরা দেখো সামরিক বাহিনীতে অনেক ধরনের প্রেরণা পাওয়া যায়। তারা বাসা, তারা শিক্ষা, তারা চিকিৎসা, তারা বিদেশে যাওয়া, তাদের প্রমোশন, তাদের বিভিন্ন ধরনের রেশন, পেনশন এই জাতীয় সুযোগ সুবিধাগুলো পায়, এগুলোকে বলা হয় প্রেরণা। এবার আসো সমন্বয় সাধন, অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তি, তাদের বিভাগ এবং কাজের মধ্যে যে সামঞ্জস্যতা আনয়ন করা হয় তাকেই বলা হয় সমন্বয় সাধন। তাই সমন্বয় সাধন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনার সর্বশেষ কাজটি হচ্ছে নিয়ন্ত্রণ, অর্থাৎ সেই যে প্রথমে আমরা পড়েছিলাম পরিকল্পনা প্রথম কাজ এবং সর্বশেষ কাজ হচ্ছে
নিয়ন্ত্রণ। তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলে যে ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি, পরিকল্পনা, সর্বশেষ কাজ কোনটি, নিয়ন্ত্রণ, তাহলে পরিকল্পনার সাথে নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। দেখো, ব্যবস্থাপনাকে যদি একটি চক্র বা সার্কেল বলি, তাহলে তুমি খেয়াল করো 1 থেকে শুরু করে 7-এ নিয়ন্ত্রণ, 7-এর পরে কিন্তু আবার 1 মানে পরিকল্পনা। তাহলে দেখো, ব্যবস্থাপনার সর্বশেষ কাজ নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের সংজ্ঞাটি হচ্ছে এই যে প্রথমে আমরা পরিকল্পনা করেছিলাম, সেই পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ হচ্ছে কিনা দেখতে হবে, তারপর কোথাও ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে, তারপর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন যদি দেখা যায় যে যে প্ল্যান করা হয়েছে সেই প্ল্যান অনুযায়ী কাজটি চলছে এবং কোনো ত্রুটি বিচ্যুতি নেই এবং সংশোধনেরও তখন কোনো প্রয়োজন হবে না, তাহলে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ কাজ এবং প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। শিক্ষার্থীবৃন্দ, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেগুলো তোমরা পরীক্ষায় পেতে পারো। 4P, ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি পি দিয়ে কি বোঝায়? এখানে খেয়াল করো, একজন উৎপাদকের দিক থেকে 4Pটা চিন্তা করবে। সেখানে আছে প্রোডাক্ট বা পণ্য। একজন উৎপাদক যে পণ্যটা উৎপাদন করেন সেটি হচ্ছে প্রোডাক্ট। তিনি শুধু উৎপাদন করেই থেমে থাকেন না, তিনি সেটির মূল্য নির্ধারণ করেন। কিভাবে করেন? উৎপাদিত পণ্যের উৎপাদন খরচ কতটুকু হলো, সেই খরচের সাথে তার একটি নিজস্ব ইচ্ছা অনুযায়ী একটি মুনাফা যোগ করেন। তাহলে পণ্য উৎপাদনের পর উৎপাদক মূল্য নির্ধারণ করেন, খরচ প্লাস মুনাফা। এরপর সেই পণ্যটি তিনি প্রতিষ্ঠানে ধরে রেখে তো লাভ নেই, সেই পণ্যটি ভোক্তার কাছাকাছি জায়গায় পৌঁছায় দিতে হবে এবং এর জন্যই বলা হচ্ছে প্লেস। এবং লাস্টে হচ্ছে বিপণন বা প্রমোশন, অর্থাৎ ভোক্তার কাছে সেটি বিক্রি করতে হবে। এক্ষেত্রে বিজ্ঞাপন, প্রচার, ব্যক্তিক বিক্রয় ইত্যাদি কৌশল তিনি ব্যবহার করেন। তাহলে উৎপাদকের দৃষ্টিতে 4P হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। মুখস্থ করে ফেলবে প্রিয় ছাত্রছাত্রী। এবার আসো, উৎপাদকের দৃষ্টিতে 4P এবং কাস্টমার বা কনজিউমারের দৃষ্টিতে বা ভোক্তার দৃষ্টিতে 4C। একই কথা কিন্তু খেয়াল করো, ওখানে ছিল প্রোডাক্ট। প্রোডাক্ট মানে উৎপাদিত পণ্য যেটি উৎপাদক বাজারে ছাড়বেন। তাহলে সেই পণ্যটি ক্রেতা বা কনজিউমার সেটি কিনবে। তাহলে সেখানে প্রোডাক্ট, এখানে হচ্ছে কনজিউমার বা ক্রেতা। এরপর আসো প্রাইস বা মূল্য। ওখানে উৎপাদক মূল্য নির্ধারণ করেন, এখানে ক্রেতা সেটি খরচ দিয়ে সেটি ক্রয় করেন। কনভেনিয়েন্স, যাতায়াত, যেটাকে উৎপাদকের দৃষ্টিতে আমরা বললাম যে প্লেস, মানে ভোক্তার কাছে সেই পণ্যটি চলে যাওয়া বা পাঠানো, যাতায়াতের মাধ্যমে ভোক্তা সেই পণ্যটি পায়, সেজন্য এটাকে বলা হয় কনভেনিয়েন্স। এবং লাস্টে ছিল উৎপাদকের দৃষ্টিতে প্রমোশন। প্রমোশন অর্থাৎ বিপণন, যেটা ভোক্তার দৃষ্টিতে হচ্ছে কমিউনিকেশন বা তথ্য। এখন দেখো, আমি যদি অনলাইনে কিছু কেনাকাটা করি তাহলে বিপণন বা প্রমোশনটি হচ্ছে অনলাইনে, সেজন্য আমি অনলাইন থেকে তথ্যটি নিলাম, কিন্তু বাজার বলতে যে কোনো স্থান, সেই স্থানে আমাকে যেতে হলো না। আমি কিন্তু ইন্টারনেট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আমি সেই তথ্যটি সংগ্রহ করলাম এবং ক্রয় কাজটি সম্পন্ন করলাম। তাহলে খেয়াল করো, উৎপাদকের দৃষ্টিতে 4P মানে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন এবং ভোক্তার দৃষ্টিতে 4C মানে কনজিউমার, কস্ট, কনভেনিয়েন্স এবং কমিউনিকেশন। তোমরা এই শব্দগুলো ভালো করে মুখস্থ করবে। এবার আসো মূল্যায়ন। মূল্যায়ন হিসেবে আমি তোমাদেরকে 6টি প্রশ্ন দিয়েছি এবং লাস্ট প্রশ্নটি খেয়াল করো যে ম্যানেজমেন্টকে ভাঙলে টি দিয়ে কি বোঝানো হয়? মনে আছে? ম্যানেজ, ম্যান এবং লাস্টে টি। হ্যাঁ, টিতে বোঝানো হয় কৌশল বা টেক্টফুলনেস। তাহলে আমরা এই 6টি প্রশ্নের উত্তর করব এবং বন্ধের পর ম্যাডামের কাছে এই উত্তরগুলো আমরা জমা করব, অর্থাৎ আমার কাছে জমা দিবে। এবং তোমাদের যদি
জ্ঞানমূলক কিছু প্রশ্ন করি, তাহলে আশা করি তোমরা সংক্ষেপে এক কথায় উত্তরটি করতে পারবে এবং তোমরা এগুলো চেষ্টা করবে। ব্যবস্থাপনা সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন? ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান? উচ্চস্তরীয় ব্যবস্থাপনা কি? কেন্দ্রীকরণ কি? কে ব্যবস্থাপনাকে সার্বজনীন হিসেবে আখ্যায়িত করেছেন? এই প্রশ্নগুলোর উত্তর করতে আমার সেকেন্ড ক্লাসটি এবং এই ক্লাসটি দুটো ক্লাস করলেই তোমরা এই উত্তরগুলো কমপ্লিট করতে পারবে। তাহলে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করছি। বাড়ির কাজ, তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিলাম, চেষ্টা করবে সুন্দর করে ধারাবাহিকভাবে উত্তরটি করতে। আজ এ পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।